আজ আমি এক্সপ্লেইন করব হইচয়ে সদ্য মুক্তি পাওয়া গভীর জলের মাছ সিরিজটির দ্বিতীয় সিজন। যারা প্রথম সিজনটি দেখেননি তাদেরকে বিশেষ অনুরোধ করব প্রথম সিজনটি দেখে আসার জন্য, তাহলে দ্বিতীয় সিজনটি বুঝতে সুবিধা হবে। সিজন 2 এর গল্প শুরু করার আগে ফ্ল্যাশব্যাকে প্রথম সিজন কিভাবে শেষ হয়েছিল সেটা জেনে নেওয়া যাক। এরা 4 বান্ধবী, বিশাখা, আরত্রিকা, দিতি এবং চন্দ্রিমা। তারা প্রতি মাসের শেষ রবিবার দেখা করত পিএনপিসি নামের এক রেস্টুরেন্টে। সেখানে তারা সারা মাসের হিসাব করত, এই যেমন কার হাজবেন্ড কতটা রোমান্টিক, কার সংসার কেমন কাটছে, কে কেমন সাজগোজ করছে ইত্যাদি। এসব ছিল তাদের আড্ডার মূল বিষয়। কিন্তু একদিন চন্দ্রিমা এসে বন্ধু মহলে জানায় যে তার স্বামী অন্য একজনকে ভালোবাসে এবং তাই তাকে ডিভোর্স দিতে চায়। এই খবর শোনার পর চন্দ্রিমা দেখে তার বন্ধুরা বেশ খুশি মনেই মেনে নিয়েছে এবং এর জন্য তার বন্ধুরা তাকে দোষারোপ করে আর বলে তার মতো একটা মোটা মেয়ের সাথে কোনো ছেলেই থাকতে চাইবে না। এসব শুনে চন্দ্রিমা বন্ধুদের কাছে একটা খেলার দাবি রাখে, বন্ধুর স্বামীদের চরিত্র যাচাইয়ের খেলা, এবং এই খেলার শেষে চন্দ্রিমা প্রমাণ করে দেবে তার বন্ধুর স্বামীরাও ঠিক একই রকম। সুযোগ পেলে তারাও পরকীয়া করতে ছাড়ে না। খেলা যখনই এগোচ্ছে তখন হঠাৎ একদিন বহুতল বাড়ির ছাদ থেকে পড়ে চন্দ্রিমার মৃত্যু হয়। এটা কি খুন নাকি আত্মহত্যা? একে একে রহস্য যখন বেরিয়ে আসবে চন্দ্রিমার বন্ধু সুরেশের কাছ থেকে, ঠিক তখনই কেউ একজন সুরেশকেও খুন করে দেয়। আর সুরেশকে খুনের পর প্রমাণ হয়েই যায় যে চন্দ্রিমা সুইসাইড করেনি। কিন্তু এই দুইটা খুন কে করলো? আর এই দুটো খুনের রহস্য নিয়েই শেষ করা হয়েছিল প্রথম সিজনের কাহিনী। এবার চলুন দ্বিতীয় সিজনের কাহিনীতে যাওয়া যাক। দ্বিতীয় সিজনের শুরুতেই আমরা বিশাখাকে দেখতে পাই। সে কোনো একটা বিষয় নিয়ে খুবই ভয় পাচ্ছিল। তখন তার স্বামী ধ্রুব তাকে সান্ত্বনা দিতে গেলে সে রেগে গিয়ে ধ্রুবকে জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পানি ভর্তি মাছের টব ভেঙে নিচে পড়ে যায়। আর এটা দেখে যখন বিশাখা খুবই ভয় পায় আর বলতে থাকে সে আর আরিত্রিকাও এভাবে মারা যাবে। এরপর আমরা সুমিতকে দেখতে পাই। তার ফোনে তখন পুলিশ অফিসার গায়েনের কল আসে। এরপর আমাদের 3 সুন্দরী ত্রিকোণমিতি গেম শুরু হওয়ার আগের বেশ কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। তখন আমরা দেখতে পাই বিশাখা এবং আরিত্রিকা আসে সুমিতের কাছে, কারণ তারা 4 বান্ধবী মিলে কোথাও একটা বেড়াতে যাবে। আর এই জন্য তারা সুমিতের কাছে পারমিশন নিতে এসেছে যাতে সুমিত দিদিকে তাদের সাথে যেতে দেয়। এরপর সুমিত পারমিশন দিলে সবাই মিলে গোয়াতে বেড়াতে যায়। রাতের বেলা 4 বান্ধবীর স্বামীদেরকে একসাথে আড্ডা দিতে দেখি। সবাই চিলমুড়ে থাকলেও সুমিত কিছুটা মন মরা হয়েছিল, কারণ তার ধারণা 4 বান্ধবী গোয়াতে বেড়াতে গিয়ে ভুলভাল কিছু একটা করছে। আর তাছাড়া ওদের সবার ফোনটাও বন্ধ। সুমিতের এই কথা শুনে বাকি 3 জন খুব হাসাহাসি করে। তখন তীর্থ সুমিতকে খোঁচা মেরে বলে সুমিতের হয়তো ওর বউকে নিয়ে খুবই টেনশন হচ্ছে, কারণ গোয়াতে গিয়ে নেশার ঘোরে যদি ওর বউ অন্য কারো সাথে শুয়ে পড়ে। তীর্থর এই কথা শুনে সুমিত বলে তার বউ এরকমটা কখনোই করবে না। তখন বাকি 3 জন বলে ওঠে তোমার বউ করবে না মানে, তাহলে কি আমাদের বউরা করবে? তখন তীর্থ সুমিতকে কিছুটা সাপোর্ট দিলেও বাকি 2 জন সুমিতকে নানা রকম কথা বলতে থাকে। এই যেমন অনির্বাণ বলে সুমিত যদি তার বউকে নিয়ে কনফিডেন্ট হয় তাহলে অনির্বাণও তার বউকে নিয়ে সুপার কনফিডেন্ট, কারণ আরাত্রিকা তাকে অনেক ভালোবাসে। আর ধ্রুব বলে বিশাখা হয়তো তাকে নিয়ে বাড়াবাড়ি করে, তবে তার প্রতি বিশাখা খুবই লয়াল। বিশাখা তাকে অনেক ভালোবাসে। ধ্রুবর এই কথা শুনে তীর্থ খোঁচা মেরে বলে ও আচ্ছা তাই বুঝি, কারণ আমরা জানি ধ্রুবর বউ বিশাখার সাথে তীর্থর পরকীয়ার সম্পর্ক আছে, যেটা তীর্থ আর বিশাখা ছাড়া কেউ জানে না। তাই ধ্রুবর প্রতি বিশাখার লয়ালিটির প্রশংসা শুনে তীর্থ তার মুখের অট্টহাসি আটকে রাখতে পারে না। তখন তীর্থ বলে নিজেদের বউকে নিয়ে এতটা প্রশংসা করতে নেই, কারণ আমাদের বউরা ততক্ষণই লয়াল যতক্ষণ না আমরা জানতে পারছি ওরা আমাদের চোখের আড়ালে কি করে বেড়ায়। তখন অনির্বাণ বলে আরিত্রিকা তাকে অনেক ভালোবাসে আর অনেক কেয়ার করে, তার বউ তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। আর ধ্রুবও বলে সেও বিশাখার মতো বউ পেয়ে অনেক খুশি। বিশাখা তাকে অনেক ভালোবাসে, তাই তীর্থ তাদেরকে যতই ভয় দেখাক না কেন তারা তীর্থর কথাই ভয় পাবে না। উল্টো তখন সুমিত তীর্থকে প্রশ্ন করে যে তার বউ চন্দ্রিমার প্রতি তার নিজের কনফিডেন্স আছে কিনা। তীর্থ তখন তার আর চন্দ্রিমার বিষয়টা এড়িয়ে যায় আর তাদের 3 জনকে একটা বাজি ছুঁড়ে মারে আর বলে আমি প্রমাণ করে দিব কোনো বউই সুযোগ পেলে সাধ্যী নয়।
এরপর তীর্থ একটা খেলার কথা বলে, খেলাটির নাম দেয় বউ যাচাইয়ের খেলা। আর এই খেলার রেফারি তীর্থ। তীর্থ সবাইকে জানায় তারা সবাই নিজেদের বউকে নষ্ট হওয়ার সুযোগ করে দেবে, লাগামহীন করে দেবে। আর এই লাগামহীনের সুযোগ নিয়ে যার যার বউ অন্য ছেলেদের সাথে সম্পর্কে জড়াবে তারা হেরে যাবে। আর যদি তাদের বউ এই ফাঁদে পা না দেয় তাহলে তীর্থ হেরে যাবে। তখন খেলায় এক এক করে সবাই সম্মতি দেয়। তখন তীর্থ এক এক করে খেলার সবগুলো রুলস জানিয়ে দেয়। তেমন একটি রুল হলো এই খেলার কথা কেউ কাউকে বলতে পারবে না, এবং কি নিজেদের বউকেও না। আর তাদের এই খেলাটি শুরু হয়েছিল 3 বান্ধবীর ত্রিকোণমিতি খেলা শুরু হওয়ার অনেক আগেই, যেটা তাদের বউরা বুঝতেও পারেনি। এরপর সিন বর্তমানে আসে। তখন আমরা আরিত্রিকাকে দেখতে পাই। আরিত্রিকাও বিশাখার মতো মরে যাওয়ার জন্য ভয় পাচ্ছিল। তারও ধারণা কেউ তাকে মেরে ফেলবে। তখন অনির্বাণ আরিত্রিকাকে শান্ত করে। আরিত্রিকা তখন বলে, আজকে তো আমাদের সিলিভার টেস্ট আসার কথা। যদি সুরেশের ঘরে পাওয়া সিগারেটের সাথেই তোমাদের সিলিভার টেস্ট ম্যাচ হয়ে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে সুরেশকে তোমরাই খুন করেছো। কিন্তু অনির্বাণ জানায় তারা সুরেশের বাড়িতে যায়নি। এদিকে ধ্রুবর কাছে পুলিশ অফিসার গায়েনের ফোন আসে, যেটা দেখে বিশাখা খুবই ভয় পেয়ে যায়। এরপর তীর্থ সুমিতের বাড়িতে যায় আর সুমিতকে বলে, তোমরা কেউ গায়েনের ফোন রিসিভ করতেছো না কেন? খেলাটা না হয় আমি প্রপোজ করেছিলাম, কিন্তু রাজি তো তোমরা সবাই হয়েছিলে। তীর্থ তখন বলে, পরপর এই খেলার সাথে জড়িত 3 জনের মৃত্যু, তাও আবার একই রকম ভাবে। কারণ আগের সিজনে আমরা দেখেছি সুরেশের নাক কান দিয়ে রক্ত উঠে মৃত্যু হয়। আর আমরা এটাও জেনেছি চন্দ্রিমার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়নি। চন্দ্রমরা আগে বিষক্রিয়ার কারণে নাক কান দিয়ে রক্ত উঠে মৃত্যু, তারপর তাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে। ঠিক একইভাবে দিতির একটা ছবি দেখতে পারি যেটার উপর ফুলের মালা টাঙানো ছিল। তখন আমরা বুঝতে পারি যে দিতি আর বেঁচে নেই, কিন্তু দিতিকে কে মারলো বা কিভাবে মারলো সেটা এখনো ধোঁয়াশা। তখন তীর্থ জানাই যে সুরেশের বাড়িতে পাওয়া সিগারেটের সাথে তাদের 3 জনের সিলিভা ম্যাচ করে গেছে। আর এটা শুনে তারা 3 জনই খুবই অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। তখন আমরা দেখি বিশাখা এবং আরিত্রিকা তাদের স্বামীদেরকে নিয়ে দিতির শেষকৃত্য করতে এসেছে। তখন বিশাখা খেয়াল করে তার স্বামী ধ্রুব আরিত্রিকার দিকেও তাকিয়ে আছে। আর এটা দেখে সে খুবই রেগে যায় আর ধ্রুবকে নিয়ে বাড়ি চলে যেতে চায়। তখন সেখানে পুলিশ অফিসার গায়েন আসে আর তীর্থকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে তীর্থর কাছে আসে আর তীর্থকে বলে, আপনার বউয়ের মতো একইভাবে সুমিতের বউ মারা গেল। 2 বান্ধবীর একইভাবে মৃত্যু হলো, কেন বলুন তো? তখন তীর্থ বলে, সুরেশের কথা ভুলে গেলেন নাকি? তারও তো একইভাবে মৃত্যু হয়েছে। এটা শুনে পুলিশ অফিসার বলে, পরপর 4 বন্ধুকে কেউ একই কায়দায় মেরে ফেলতে চাইছে, কিন্তু এখানে সুরেশের মৃত্যুর কারণে সে তার ছকটা মেলাতে পারছে না। এরপর সিন বর্তমানে আসে। অনির্বাণ আর ধ্রুবকে অফিসার গায়েন জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তাই অনির্বাণ আরিত্রিকাকেও বিশাখার কাছে রেখে তারা 2 জন মিলে গায়েনের সাথে দেখা করতে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় বিশাখা ধ্রুবকে বলে দেয় যে ধ্রুব যেন পুলিশকে সব সত্যি কথা বলে। যাওয়ার সময় ধ্রুব অনির্বাণকে জানায় বিশাখার কাছে আরিত্রিকাকে রেখে আসাটা বোধহয় ঠিক হলো না, বিশাখার মাথা ঠিক নেই। তখন অনির্বাণ বলে, আমার বউকে নিয়ে তোমার ভাবাটা অভ্যাস হয়ে গেছে তাই না? তখন ধ্রুব বলে, কেন তোমার দিতির প্রতি হয়নি? এদিকে বিশাখার ধারণা যে আরিত্রিকাই দিতিকে মেরেছে, কারণ তার স্বামী অনির্বাণ সত্যি সত্যি দিতির প্রেমে পড়েছিল। তেমনি আরিত্রিকাও মনে করে যে বিশাখাই হয়তো চন্দ্রিমাকে মেরেছে, কারণ চন্দ্রিমাকে মারার কারণ বিশাখারও ছিল। এরপর সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। তখন আমরা সেদিনের দৃশ্য দেখতে পাই যেদিন তীর্থ চন্দ্রিমাকে বলেছিল সে চন্দ্রিমাকে ডিভোর্স দিয়ে দেবে, কারণ তীর্থর নাকি বৃন্দা নামে একটা মেয়ের সাথে রিলেশন রয়েছে। আর এটা জানার পর চন্দ্রিমা খুবই কষ্ট পায়, কারণ সে প্রেগনেন্ট ছিল। তখন তীর্থ আসে চন্দ্রিমার কাছে একটা প্রস্তাব নিয়ে। সে তখন চন্দ্রিমাকে বন্ধু যাচাইয়ের খেলা খেলতে বলে, আর এই খেলার মাধ্যমে চন্দ্রিমা তার বন্ধুদেরকে পরীক্ষা করতে পারবে। তখন সে চন্দ্রিমাকে বলে, তুমি তোমার বন্ধুদের কাছে গিয়ে বলবে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছি, আর এই ডিভোর্সের কারণ হচ্ছে আমার পরকীয়া প্রেম। তারপর দেখো তোমার বন্ধুরা সত্যিকারের বন্ধুর মতো তোমার পাশে দাঁড়ায় নাকি শুধুই দেখানো বন্ধুত্ব। তীর্থর এই প্রস্তাবে চন্দ্রিমা রাজি হয় না, কারণ সে তার বন্ধুদের পরীক্ষা নিতে চায় না। তখন তীর্থ চন্দ্রিমাকে শান্ত করে
আর জানায় যদি চন্দ্রিমার বন্ধুরা তার এই পরিস্থিতির কথা শুনে তার পাশে না দাঁড়ায় তাহলে তীর্থ এই খেলার দ্বিতীয় ধাপ শুরু করবে। তখন চন্দ্রিমা দ্বিতীয় খেলাটির বিষয়ে জানতে চায়। তখন তীর্থ ধ্রুবদের সাথে তার সেই বাজির কথা চন্দ্রিমাকে জানায়। সেই বাজিতে তাকে জিততে হলে প্রমাণ করতে হবে যে ধ্রুব, অনির্বাণ আর সুমিতের বউরা তাদের স্বামীদের প্রতি লয়াল না। আর তীর্থ জানত চন্দ্রিমা যখন তার বন্ধুদের কাছে গিয়ে তার ডিভোর্সের কথা বলবে তখন তার বন্ধুরা চন্দ্রিমার মোটা ফিটনেসকে দায়ী করবে। তাই সে চন্দ্রিমাকে বলে দেয় তার বন্ধুরা যখন তার মোটা শরীরকে ডিভোর্সের জন্য দায়ী করবে তখন চন্দ্রিমা যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বন্ধুদেরকে বলে যে তারা এত হট অ্যান্ড সেক্সি, তাহলে অন্য পুরুষকে পটিয়ে দেখাক। আর তীর্থর কথা মতো চন্দ্রিমা যদি তার বন্ধুদেরকে ছেলে পটানোর খেলায় লেলিয়ে দেয় তাহলে তীর্থ চন্দ্রিমাকে ডিভোর্স দিবে না, আর সে বৃন্দার সাথেও সব সম্পর্ক শেষ করে দিবে, আর তাদের বাচ্চাটাকেও তারা একসাথে মানুষ করবে। চন্দ্রিমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার সংসার বাঁচানো, তাই সে তীর্থর কথায় রাজি হয়ে যায়। আর এরপরেই মূলত চন্দ্রিমা রেস্টুরেন্টে গিয়ে তার 3 বন্ধুর সাথে দেখা করে, আর তীর্থর কথা মতো সে তার ডিভোর্সের কথা বলতে থাকে। তখন 3 বান্ধবী যখন চন্দ্রিমার মোটা ফিটনেসকে দায়ী করে তখন চন্দ্রিমা তীর্থর কথা মতো তার 3 বান্ধবীকে ছেলে পটানোর খেলায় লেলিয়ে দেয় আর বলে দেয় যে তার বন্ধুরা একে অন্যের স্বামীকে সিডিউস করবে, যেখানে বিশাখা দিতির স্বামীকে, দিতি আরেত্রিকার স্বামী অনির্বাণকে, আর আরেত্রিকা বিশাখার স্বামী ধ্রুবকে। আর এই খেলাটির নাম ছিল 3 সুন্দরী ত্রিকোণমিতি খেলা। আর আমরা দেখেছি এই খেলায় তারা একে অন্যের স্বামীকে প্রেমে ফেলতে সফল হয়েছিল, কিন্তু চন্দ্রিমা পুরোটাই উল্টে দেয়। যদিও সে তার বান্ধবীদেরকে তীর্থর গেমের কথাই বলেছিল, কিন্তু তীর্থকে সে এটা বুঝতে দেয়নি, বরং সে তীর্থকে ফোন করে নিজে থেকেই ডিভোর্স চেয়েছে। আর তীর্থকে সে এটাও বলে যে খেলা, ভালোবাসা কিংবা ক্রাইমে কোনো কিছুতেই তার সঙ্গীর প্রয়োজন নেই। এটা শুনে তীর্থ কনফিউজড হয়ে যায়, তাই সে ভাবতে থাকে চন্দ্রিমা আদেও তার খেলার কথা বন্ধুদেরকে বলেছে কিনা। তবে বাকি স্বামীরা সবাই নিজেদের বউকে নিয়ে অনেক কনফিডেন্স। একে তো চন্দ্রিমা বাড়ি ফেরেনি, দ্বিতীয়ত ওদের বউরা বাড়ি ফিরে এসে ওদের তেমন কিছুই বলেনি। ওরা ভাবলো ওর বউরা হয়তো চন্দ্রিমার পাশে দাঁড়িয়েছে, তাই চন্দ্রিমা কিছুই বলেনি, অথবা খেলার প্রসঙ্গটা পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে গেছে। সুমিত্রা যখন থানায় তখন সেখানে হাজির হয় সুরেশের স্ত্রী তার সন্তানকে কোলে নিয়ে। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আগের সিজনে সুরেশ পুলিশকে জানিয়েছিল সে হচ্ছে গে, তার ইন্টারেস্ট পুরুষদের প্রতি, তার সাতকুলে কেউ নেই। চন্দ্রিমার সাথে তার সম্পর্কের রসায়নটাও তাই পুরোই বদলে যায়। এদিকে বিশাখা আর আরেত্রিকা ভয়ে কুঁকড়ে গেছে, কারণ 2 বন্ধু খুন হয়েছে। এর পরের পালা তাদের। তারা ঠিক করে মরার আগে জেনে মরবে কে তাদেরকে মারতে চাইছে। তারা তীর্থকে সন্দেহ করে তার অফিসে গিয়ে পৌঁছায়। আরেত্রিকার সন্দেহ হয় বিশাখা তীর্থর অফিস চিনল কিভাবে। বিশাখা চন্দ্রিমার সাথে এসেছে বললেও আরেত্রিকার ঠিক বিশ্বাস হয় না। অফিসে গিয়ে দুজনে মিলে যখন তীর্থকে জেরা করছিল তখন তীর্থ মুখ ফসকে বলে ফেলে, তোমাদের স্বামীরা কি তোমাদের খেলার ব্যাপারে বলে দিয়েছে? এতদিন এত কিছুর মধ্যে ওরা ওদের খেলার ব্যাপারে স্বামীদেরকে বললেও স্বামীরা বেমালুম চেপে গেছে তাদের খেলার কথা। তারা আর কিছু বলবে, ঠিক সেই সময় তীর্থর কেবিনে ঢোকে তীর্থর প্রাক্তন প্রেমিকা বৃন্দা, যাকে দেখে দুজনেই চমকে যায়। অথচ এই বৃন্দার ব্যাপারে তীর্থ বিশাখাকে বলেছে বৃন্দা খুবই ন্যাকা এবং ব্যাকডেটেড। বিশাখা রেগে যায় বৃন্দাকে দেখে এবং সেখান থেকে চলে আসে। তবে তীর্থ মিথ্যা বলেনি, বৃন্দা এরকমই ছিল। হঠাৎ করেই বৃন্দার এই পরিবর্তন। ফেরার সময় অনির্বাণ আরেত্রিকাকে ফোন করে সুরেশের বউয়ের ব্যাপারটা জানায়। বিশাখা তীর্থকে রাগের বশে ফোন করে বলে সুরেশ মোটেই গে নয়। তার মানে সুরেশের বাড়িতে যখন চন্দ্রিমা রাত্রি যাপন করছিল তার রাত কাটানোটা নিরামিষ ছিল না। কিন্তু চন্দ্রিমা সেই রবিবার যখন বাড়ি ফিরেনি সুরেশ নিজের বাড়িতে চন্দ্রিমাকে থাকতে দেয় এবং মহান সেজে তাকে বাড়িতে রেখে সে একেবারে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তবে তখন সে মোটেই নারীর প্রতি সম্মান দেখানোর জন্য বেরিয়ে আসেনি। সে হাজির হয়েছিল তীর্থর বাড়িতে। তীর্থকে সুরেশ জানায় সে গে। নেশার ঘরে চন্দ্রিমা খেলার কথা একটু বলে ফেলেছিল সুরেশকে, সেটাও সে তীর্থকে জানায়। তখন তীর্থ সুরেশকে চন্দ্রিমার উপর নজর রাখতে বলে এবং চন্দ্রিমার খেলার ব্যাপারে জানতে বলে এবং প্রয়োজনে চন্দ্রিমাকে সুরেশের বাড়িতে রাখতেও বলে। আর এই সব কিছুর বিনিময়ে সুরেশ টাকা পাবে। সুরেশ তখন রাজি হয়ে যায়। এদিকে বাজির কথা বউরা জেনে গেছে। ধ্রুব, অনির্বাণ, সুমিতকেও সঙ্গে নিয়ে আসে এবং তীর্থকেও ডাকে। চন্দ্রিমা এবং দিতির ফটো নিয়ে হাজির হয় তীর্থ, কারণ তীর্থ জানায় এখানে সবার থাকা প্রয়োজন। আরেত্রিকা তখন রাগের বশে বিশাখা ও তীর্থর সম্পর্ক ফাঁস করে দেয় সবার সামনেই। তীর্থ তা স্বীকার করে নিলে ধ্রুব
ধ্রুব বিশাখাকে থাপ্পড় মারে আর এরপর সবাই সবার সামনে খেলার ব্যাপারে সত্যি কথা বলে। সেই খেলা শুরুর রবিবারের পরদিন চন্দ্রিমা বাড়ি ফেরে এবং সে আলাদা ঘরে থাকতে চায়। তীর্থ তখন ক্ষমা চাইলেও চন্দ্রিমা বাচ্চাটা রাখতে চায় না। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। অনির্বাণ, ধ্রুব, সুমিত তারা সবাই ঠিক করে তারা তিনজন তাদের বউদের ব্যাপারে কিছু গোপনীয়তা রাখবে না। মানে ওদের বউরা অন্যজনের সাথে দেখা করতে গেলে তার সাথে কি কি হলো, কি কি কথা হলো সব একে অন্যের সঙ্গে শেয়ার করবে। আর তাই কথা মতো তাদের বউরা দেখা করতে গিয়ে নিজেদের স্বামীদের নামে যা বলল সব ওরা শেয়ার করলো নিজেদের মধ্যে। তারা বুঝতে পারে অন্যের সহানুভূতি পেতে বউরা মিথ্যা বলছে ওদের নামে। হাত ধরা থেকে চেইন নেওয়া সবই ওরা জানে। এসব শুনে আরাত্রিকা ও বিশাখা খুবই লজ্জা পায়। এদিকে অফিসার গায়েন রেস্টুরেন্টের আরেক ওয়েটার বিষ্ণু সম্পর্কে জানতে পারে। তাকে জেরা করলে জানা যায় চন্দ্রিমার সাথে সুরেশের সম্পর্ক অনেক গাঢ় ছিল। তাই একদিন তীর্থ এখানে এসে সুরেশকে মারধর করে। এছাড়াও আরো একজন মহিলা সুরেশের সঙ্গে দেখা করতে আসতো, যে সুরেশকে 2000 টাকা টিপসও দিয়েছিল। আর সেদিন রাতেই ইন্সপেক্টর গায়েনের সঙ্গে দেখা করতে আসে বৃন্দা। সে বলে ওই দিন তীর্থ ওই ফ্ল্যাটে চন্দ্রিমাকে ডেকেছিল সুরেশের মাধ্যমে এবং চন্দ্রিমার খুনটা তীর্থই করেছে। তখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করে তুমি জানলে কি করে? সে বলে আমাকে সুরেশ বলেছে। তখন গায়েন বুঝতে পারে সুরেশের সাথে যে মহিলাটা দেখা করতে যেত সে আর কেউ নয়, সে হচ্ছে বৃন্দা। বৃন্দা তখন তাকে সুরেশের লেখা সেই টিস্যু পেপারটি দেয়। তখন গায়েন প্রশ্ন করে তীর্থবাবু চতুষ্কোণ বহুতল ভবনটি বেছে নিয়েছিলেন কেন? তখন বৃন্দা বলে কারণ ওখানে আমার মামার একটি ফ্ল্যাট আছে, মামা বাইরে থাকে, তাই তীর্থ আমার সাথে মাঝে মাঝেই ওখানে যেত। আমাকে ফাঁসানোর জন্যই ওই ফ্ল্যাট বাড়ি বেছে নিয়েছিল। তখন গায়েন বলে আপনি এসব আগ বাড়িয়ে বলতে এসেছেন কেন? তখন বৃন্দা বলে চন্দ্রিমা এবং আমি খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, তাই আমি চাই ওর খুনি ধরা পড়ুক। এদিকে তীর্থ বিশাখাকে ফোন করে বলে চন্দ্রিমা সুরেশকে বলেছিল যদি আমি না থাকি তুমি ওদের আমার কথা ভুলতে দেবে না। তার মানে চন্দ্রিমা আগে থেকেই কারো কাছ থেকে থ্রেট পাচ্ছিল। চন্দ্রিমা কেন এই কথা বলেছিল জানতে পারলেই জানা যাবে কোন লোকগুলো খুন করেছে। এরপর বিশাখা আরাত্রিকাকে ফোন করে এই কথাটা বলে আর বলে যে রবিবার খেলা শুরুর কথা হয় সেই রাতেই সুরেশকে এই কথা বলেছে চন্দ্রিমা। তার মানে খেলা শুরুর আগে থেকেই কেউ খুনের প্ল্যান করছে। ওরা যখন কথা বলছিল সেই সময় সেখানে অনির্বাণ চলে আসে আর কিছু বুঝে ওঠার আগেই নাক কান দিয়ে রক্ত বেরিয়ে একইভাবে সেও মারা যায়। খেলা এখানে অন্য মোড় নেয়, কারণ যেখানে ভাবা হচ্ছিল শুধু মেয়ে বন্ধুদেরকে টার্গেট করা হচ্ছে সেখানে অনির্বাণের মৃত্যু অন্য ব্যাপার। কান্নার সময় ধ্রুবর সাথে আরাত্রিকার সম্পর্কের কথা আরাত্রিকা বলে ফেলে, এতে অনির্বাণের বৌদির সন্দেহ হয়। এদিকে পুলিশ তীর্থকে থানায় ডাকে আর বলে আপনি তো ওই চতুষ্কোণে চন্দ্রিমাকে ডেকে পাঠিয়েছিলেন। তীর্থ তখন অস্বীকার করে। তখন গায়েন বলে আপনি কি জানেন আপনার স্ত্রীর সঙ্গে বৃন্দা ম্যাডামের বন্ধুত্ব ছিল? তাছাড়া আপনি রেস্টুরেন্টে গিয়ে সুরেশের গায়ে হাত তুলেছিলেন কেন? তখন তীর্থ বলে কারণ সুরেশ আমার কোনো ফোন মেসেজ কোনো কিছুরই রিপ্লাই দিচ্ছিল না। আর এর কারণ যখন সে সুরেশের কাছে জানতে চেয়েছিল তখন সুরেশ বলেছিল চন্দ্রিমা তার সামনেই ছিল আর তীর্থর নাম্বার থেকে যে ফোন এসেছে এটা হয়তো চন্দ্রিমা দেখেও নিয়েছে। এখানে বৃন্দা আর চন্দ্রিমার গল্পে আসি। মূলত চন্দ্রিমা বৃন্দার কথা তীর্থর কাছে জানতে পেরে তীর্থর অনুপস্থিতিতেই বৃন্দাকে বাড়ি নিয়ে আসে। তখন বৃন্দা জানায় প্রায় 6 মাস যাবৎ তীর্থ তার সাথে সম্পর্ক রেখেছে। তীর্থ নাকি তাকে বলেছে যে আমার বউয়ের মাথার সমস্যা রয়েছে, তাই আমাকে ডিভোর্স দিতে চাইছে না, আর ও এখন খুব অসুস্থ, তাই তাকে আমি ছাড়তে পারবো না। তখন চন্দ্রিমা বৃন্দাকে বলে তোমার সরলতার সুযোগ নিয়ে ও তোমাকে ঠকিয়েছে, তোমাকে এর জবাব দিতে হবে, তোমাকে অনেক স্মার্ট হতে হবে। চন্দ্রিমা নিজের টাকা খরচ করে বৃন্দার মেক ওভার করে দিতে চায়। পরিবর্তে চন্দ্রিমা তার একটা কাজ করে দিতে বলে, সে বৃন্দাকে সুরেশের উপর নজর রাখতে বলে, কারণ সুরেশের কাছ থেকে তীর্থর খবর বের করতে হবে। মূলত চন্দ্রিমা বুঝে গিয়েছিল যে সুরেশ টাকার বিনিময়ে যা খুশি তাই করতে পারে। সুরেশ যে টাকার বিনিময়ে তীর্থকে তার ব্যাপারে সব খবর দিচ্ছে সেটা সে জেনে যায়। বৃন্দাও তাই করে, সুরেশকে টাকা দিয়ে তীর্থ আর চন্দ্রিমা দুজনের উপরেই নজর রাখতে বলে। আর একদিন সুরেশই বৃন্দাকে জানায় যে শুধু বৃন্দা নয়, আরও একজনের সাথে সম্পর্ক আছে তীর্থর। আজ তীর্থ তার বাড়িতে তার সাথে থাকবে, তাই তীর্থ সুরেশকে বলেছে সে যেন চন্দ্রিমাকে আটকে রাখে। বৃন্দা এসব খবর দেয় চন্দ্রিমাকে। তখন চন্দ্রিমা বলে আজ আমি বাড়িতে যাবই, কিন্তু সুরেশ আমাকে কিভাবে আটকায় সেটাই দেখব। কিন্তু তীর্থকে ফাঁসাবে বলে
সুরেশ ওই দিন চন্দ্রিমাকে আটকায় না, আর এরপরেই মূলত চন্দ্রিমা নিজের বাড়িতে ফিরে যায়। আর বাড়ি গিয়ে বন্ধ দরজার বাইরে থেকেই বুঝতে পারে যে তীর্থ যার সাথে সময় কাটাচ্ছে সে আর কেউ নয়, তারই বান্ধবী বিশাখা। ওদের কিছু বুঝতে না দিয়েই সে সেখান থেকে চলে আসে। চন্দ্রিমা খুনের দিন আগেই বৃন্দার কাছ থেকে জেনে গিয়েছিল তাকে কেউ আজ রাতেই ওই বহুতলের ছাদে রাখবে। চন্দ্রিমার উপর তীর্থ, সুরেশ এবং বৃন্দা ছাড়া আর কেউ একজন নজর রেখেছিল, কিন্তু সুরেশ সেই ক্লায়েন্টের নাম কোনোভাবেই বৃন্দাকে বলেনি। এদিকে বিশাখা আর ধ্রুব ঠিক করে তারা খুনিকে খুঁজে বের করবে। রেস্টুরেন্টে থেকেই তারা এটা শুরু করতে চায়। তারা রেস্টুরেন্টে গিয়ে সুরেশের বন্ধু বিষ্ণুকে জিজ্ঞাসাবাদ করে। বিষ্ণু ছিল গে, তার সুরেশের প্রতি দুর্বলতা ছিল। সে ওদের বলে সুরেশের আসল ভালোবাসা ছিল টাকা। এর কাছ থেকে টাকা নিয়ে ওকে খবর দিত, আর ওর কাছ থেকে টাকা নিয়ে একে খবর দিত। চন্দ্রিমার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বৃন্দা আর সুরেশ ছাড়া অতিরিক্ত আরও একজনের কথা বলতে চায়। সেই সময় বিশাখার ফোনে একটা কল আসে। আরিত্রিকা ফোন করে বলে সুমিতকে পুলিশে নিয়ে গেছে, কারণ পুলিশ জেনেছে চন্দ্রিমার মৃত্যুর দিন তারা একে অন্যের স্বামীর সাথে ছিল না। তাই আর কে চন্দ্রিমার উপর নজর রাখে তা না জেনেই ওরা বেরিয়ে পড়ে। আগের পর্বের শেষে আমরা দেখেছি ওরা পুলিশকে ওদের পরকীয়ার কথা বলে, মানে চন্দ্রিমার মৃত্যুর দিন ওরা নিজেদের স্বামী নয়, বরং বন্ধুদের স্বামীর সাথে রাত কাটিয়েছে। কিন্তু অনির্বাণের বৌদি পুলিশকে বলে চন্দ্রিমার মৃত্যুর দিন অনির্বাণ ঘরে ছিল না। সে আরিত্রিকার ঘরে এসে দেখে আরিত্রিকা বাইরে ধ্রুবর সাথে কথা বলছে। ধ্রুব বলছে সে তাকে ভালোবাসে এবং অনির্বাণের সঙ্গে সম্পর্ক থেকে মুক্তি চায়। তাই হয়তো ওরা দুজনে মিলেই অনির্বাণকে মেরেছে। কিন্তু সে রাতে ধ্রুব এবং আরিত্রিকা একসাথে থাকেনি। কথা বলা শেষ করেই ধ্রুব সেখান থেকে বেরিয়ে যায়। এর মানে সারা রাত একসাথে থাকার ব্যাপারটা মিথ্যা বলেছিল পুলিশের কাছে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেই সুমিত সব সত্যি কথা বলে দেয়। সে জানায় মৃত্যুর দিন রাতে চন্দ্রিমা তাদের তিনজনকে ডেকেছিল তার সাথে দেখা করতে। ওরা চন্দ্রিমার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু গেটের বাইরে গিয়ে দেখে চন্দ্রিমা গাড়িতে করে কোথায় যেন চলে যাচ্ছে। ওরা তখন চন্দ্রিমাকে ফলো করতে থাকে। চন্দ্রিমা তখন চতুষ্কোণ ভবনে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে চন্দ্রিমা বেরোচ্ছে না দেখে তারা ফিরে চলে আসে। ধ্রুব পুলিশকে একই বয়ান দেয়, কিন্তু ফেরার সময় সুমিত ধ্রুবকে বলে চতুষ্কোণ থেকে ফেরার সময় সুমিত বিশাখা ও আরিত্রিকাকে চতুষ্কোণের দিকে যেতে দেখেছে। ধ্রুব ফিরে এসে ওদের দুজনকে বলে তোমাদের এবার পুলিশ ধরে নিয়ে যাবে, এবার অন্তত সত্যিটা বলো। সুমিত বিশাখার প্রতি দুর্বলতার কারণেই এতদিন মুখ খোলেনি, কিন্তু এখন পুলিশের চাপের কারণে সব বলে দেবে। ওদিকে পুলিশ তীর্থর বাড়িতে আসে আর বৃন্দাকেও ডাকে। পুলিশ তীর্থকে জিজ্ঞাসা করে চন্দ্রিমা যে ওই দিন রাতে চতুষ্কোণে যাবে সেই খবর আপনাকে কে দিয়েছিল, সুরেশ নাকি বৃন্দা? তীর্থ বলে দুজনেই। ওই দিন রাতে সুরেশ তীর্থকে ফোন করে বলে একজন আজ রাতে সলছুত করে চন্দ্রিমা ম্যাডামকে চতুষ্কোণের ছাদে পাঠাতে বলেছে। নাম জিজ্ঞাসা করবেন না, বলবো না, কারণ তার থেকেও আমি টাকা নেই। আর বৃন্দা তাকে চতুষ্কোণী রাত 12টা লিখে মেসেজ করে। তীর্থ তাই সেই দিনই জামশেদপুর থেকে ফিরেই চতুষ্কোণে যায়। বৃন্দা বলে আমি তীর্থকে সন্দেহ করেই ওরকম মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি অনেকবার চন্দ্রিমা দিকে ওখানে যেতে বারণ করেছিলাম, কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। আমাকে বিশেষভাবে বারণ করে দিয়েছিল আমি যেন কোনোভাবেই ওই দিন চতুষ্কোণে না যাই। চন্দ্রিমাদি বলেছিল আমাকে জানাতে হবে কে আমার উপর নজর রাখছে। ওদিকে ধ্রুবকে বিশাখা বলে চন্দ্রিমা সেদিন রাতে আমাদের সবাইকে মেসেজ করে বলেছিল যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকিস তাহলে চতুষ্কোণে আয়। দিতি যেতে রাজি হয়নি, আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম। ধ্রুব বলে দিতি যায়নি, তাহলে তোমরা গিয়েছিলে কেন? আরিত্রিকা বলে দিতি গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে। এদিকে কথার মাঝে তীর্থ পুলিশকে বলে ফেলে বিশ্বাস করুন সেদিন আমরা কেউই খুন করিনি। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিনের আসল ঘটনা। চতুষ্কোণের সামনে হাজির হয় আরিত্রিকা ও বিশাখা। সেই সময় তীর্থও হাজির হয়। এরপর তিনজনে একসাথে ছাদে উঠে দেখে চন্দ্রিমা ছাদে পড়ে আছে আর তার নাক কান দিয়ে রক্ত পড়ছে। চন্দ্রিমার এই অবস্থা দেখে তীর্থ অজ্ঞান হয়ে যায়। তখন তারা দুজন ভাবে চন্দ্রিমা হয়তো এখনো বেঁচে আছে, হসপিটালে নিলে হয়তো বেঁচে যাবে। তাই তারা দুজনেই দুদিক থেকে ধরে চন্দ্রিমাকে তোলার চেষ্টা করে। অনেক চেষ্টায় প্রায় কার্নিশের কাছাকাছি তুলে ফেলে। এই সময় তীর্থর জ্ঞান ফেরে।
এভাবে চন্দ্রিমাকে তুলতে দেখে চিৎকার করে ওঠে তীর্থ আর বলতে থাকে, সাবধানে, চন্দ্রিমা তো পড়ে যাবে। আর ঠিক তখনই অসাবধানতার কারণে ওদের হাত ফসকে চন্দ্রিমা নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় দিতি চতুষ্কোণের নিচে দাঁড়িয়ে থাকে। গায়েন বলে, ছাদ থেকে পড়ে মৃত্যু হয়নি, চন্দ্রিমার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তবে এতগুলো খুন করলো কে? ঠিক ওই সময় কথা বলতে বলতে বৃন্দার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আর বৃন্দাও একইভাবে মারা যায়। আর এই 5টি খুনের রহস্য ঝুলিয়ে রেখেই শেষ হয়ে যায় দ্বিতীয় সিজনের কাহিনী। তো বন্ধুরা, কেমন লাগলো দ্বিতীয় সিজনের কাহিনী? আর এই পুরো সিরিজে খুনগুলোর পেছনের আসল মাস্টারমাইন্ড কে হতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সিজনের এক্সপ্লানেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।